সুমিত্রা রাগ করে সোফায় বসে চা খাচ্ছিল। তখনই ওর ননদ এসে বলল, আরে বৌদি, এখন কেন মুখ ভার করে বসে আছো? যখন ওই মেয়ে পছন্দ ছিল না, নিজের ছেলের সাথে বিয়ে দিলে কেন? আমি তো প্রথমেই বলেছিলাম কোথায় আমাদের রোহিত আর কোথায় ওই পোড়ামুখী রাগিনী। রাগিনী আমার না, তোমার দাদার পছন্দ ছিল, এজন্যই রোহিত আর রাগিনীর বিয়ে হয়েছে। নাহলে তো আমি কোনোদিনই এই কালীটাকে আমার ঘরের বউ করতাম না। একে তোর বাবা পণ দেয়নি, তারপরে দিয়েছে একটা কালী মেয়ে। আরে দেখতে শুনতে ভালো হলে বলতাম আমার ছেলে ফর্সা বউ নিয়ে এসছে, কিন্তু এটা তো একটা কালো এসছে। এটা তো তোমার ভাগ্য বৌদি। নাও এবার ঘর করো তোমার ওই কালো বৌমাকে নিয়ে। এই বলে সুমিত্রার ননদ ওখান থেকে চলে যায়। সুমিত্রার মধ্যে পণের লোভের সাথে সাথে কালো ফর্সারও ভেদাভেদ ছিল। এমনই একদিন, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা। এখনো রান্না হয়নি নাকি? হ্যাঁ মা, রান্না তো অনেক আগেই হয়ে গেছে। আপনি বললে আপনাকে খেতে দিয়ে দেব। না না, খাবারটা নিয়ে তুমি ডাস্টবিনে ফেলে দাও। খাবার রান্না হয়েছে তো খাবার জন্যই না, যত সব। শাশুড়ির এই কটু কথা শুনে রাগিনীর খুব খারাপ লাগে। এইভাবেই সময়ের সাথে সাথে রাগিনী প্রেগনেন্ট হয়ে যায়। আর এই ব্যাপারে সুমিত্রা জানতে পারলে রাগিনীকে কথা শুনিয়ে বলে, দেখো বৌমা, একে তো তোমার বাবা পণ দেয়নি, তারপর তোমাকে দেখতে যাচ্ছিরি, কি জানি ওর বাবার মাথায় কি হয়েছিল যে তোমাকে বৌমা করে নিয়ে এসছে। যাই হোক, প্রেগনেন্ট হয়েছো ভালো কথা। এবার তুমি বংশের একটা প্রদীপ দাও, আর বাদবাকি তো তুমি বুঝতেই পারছো আমি কি বলছি। এই বলে সুমিত্রা দেবী ওখান থেকে চলে যায়। আর রাগিনীর পেটে ছেলে আছে না মেয়ে আছে সেটা তো ভগবানই জানেন। ওই দিন থেকে রাগিনী এই চিন্তায় থাকতো যে মেয়ে হলে শাশুড়ি তার কি অবস্থা করবে। আর এইভাবেই সময় কেটে যায়। আর শেষে সেটাই হয় যেটাতে রাগিনীর সব থেকে বেশি ভয় ছিল। রাগিনী একটা মেয়েকে জন্ম দেয়। আর এই কথা সুমিত্রা দেবী যখন জানতে পারে তখন সে ড্রামা শুরু করে দেয়। তুই কি কম ছিলিস যে আর একটা বোঝায় নে জড়ো করলি? এই বলতো, তোরা আমার কাছ থেকে কি চাস? আমি তো বুঝতেই পারছি না। একে তো তুই নিজে কালি, তার উপরে একটা টাকাও পণ আনিসনি, তার উপরে এই বোঝা এনে জড়ো করলি। এবার এই বোঝাটাকে আমাদের তো 1,000 টাকা পণ দিয়ে বিয়ে দিতে হবে। হে ভগবান, তুমি যে কি চাও। এই বলে সুমিত্রা দেবী রাগ করে ওখান থেকে চলে যান। আর এইভাবেই সময় এগোতে থাকে। আর দেখতে দেখতে 6 বছর কেটে যায়। তোরা মা মেয়ে কি ভেবেই রেখেছিস আমাকে ধ্বংস করবি? তাই এই দামি কাঁচের গ্লাসের সেটটা ভেঙে ফেললি? মা, আপনি এমনটা কেন বলছেন? ও তো বাচ্চা মেয়ে, ভুল তো হতেই পারে। এমনটা বলবো না তো কেমন বলবো? যবে থেকে তোর মেয়ে জন্মেছে আমার তো ক্ষতিই হয়ে যাচ্ছে, তাই তোর মেয়ে আর এই বাড়িতে থাকতে পারবে না। এই বলে সুমিত্রা দেবী রাগিনীর মেয়েকে হাত ধরে বার করতে গেলে রাগিনী ওনাকে আটকে দেয় আর বলে, এ আপনি কি করছেন মা? ও তো আমার মেয়ে, আপনার নাতনি। এ আমার নাতনি না, আর যদি তোর মেয়ে হয়ে থাকে তাহলে তুইও বাড়ি থেকে বেরো। এই বলে সুমিত্রা দেবী রাগিনী আর তার মেয়েকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর রাগিনী তার 6 বছরের মেয়েকে নিয়ে রাস্তায় এদিক থেকে ওদিক ঘুরতে লাগলো। সে বুঝতেই পারছিল না যে এবার সে কি করবে, কি করে সে মেয়ের লালন পালন করবে। এই ভেবে সে জঙ্গলে গিয়ে একটা কুঁড়ে ঘর বানিয়ে ওতেই থাকতে লাগলো। আর পরের দিনও কাজের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু কেউই ওকে কাজ দিতে রাজি হলো না। এরপর রাগিনী একজন শেঠজির বাড়িতে যায়। শেঠজি, আমার কাজের খুব দরকার। আপনার বাড়িতে যদি আমার করার মতো কোনো কাজ থাকে তাহলে দেবেন, আমি সব করতে পারি, ঘর মোছা, বাসন মাজা, রান্না, সবকিছু। না না, আমাদের কাছে তোমার জন্য কোনো কাজ নেই, যাও এখান থেকে। তখনই শেঠজির বউ সেখানে এসে রাগিনীকে দেখে বলে, শোনো, আমি বলছিলাম কি, আমি তো প্রেগনেন্ট, তো আমাকে দেখাশোনার জন্য একজন কাউকে চাই। শেঠজি একটুখানি ভেবে নিয়ে রাগিনীকে বলে, দেখো, আমাদের বাড়িতে ঘর ঝাড় দেওয়ার জন্য কাজের লোক রয়েছে, কিন্তু রান্না করার জন্য আর আমার বউয়ের দেখাশোনা করার জন্য কেউ নেই। আমি যেহেতু কাজের সূত্রে অনেক রাত অবধি বাইরে থাকি, তাই আমার বউয়ের সাথে অন্তত রাত 9টা-10টা অবধি তোমাকে থাকতে হবে। বলো, রাজি কিনা? এত লম্বা সময় জেনে রাগিনী প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু পরে রাজি হয়ে যায়, কারণ 6 বছর মেয়ের দায়িত্বটা তার কাছে সময়ের থেকেও বেশি দামি ছিল। এইভাবেই সময় কাটতে থাকে। তারপর একদিন শেঠানি ওকে বলে, রাগিনী, আজকে আমার খুব চটপটি খেতে ইচ্ছা করছে, তাই তুমি আজকে রুটি আর সোয়া চাপ বানাও, আমার সোয়া চাপ খুব পছন্দের। ঠিক আছে মেম সাহেব, আমাকে একটু সময় দিন, আমি আপনার জন্য সোয়া চাপ আর রুটি বানিয়ে আনছি। রাগিনী রান্নাঘরে গিয়ে রুটি আর সোয়া চাপ বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওই সোয়া চাপ আর রুটি বানিয়ে তৈরি করে ফেলে।
দেখতে দেখতে 9টা বেজে যায়। আর যখন শেঠজি আসে তখন রাগিনী নিজের বাড়িতে চলে যায়। শেঠ আর শেঠানি যখন সোয়া চাপ আর রুটি খায়, রাগিনী তো খুব ভালো সোয়া চাপ আর রুটি বানিয়েছে। আমি তো বুঝতেই পারছি না যে রাগিনীর হাতে যখন এত ভালো রান্নার জাদু আছে তাহলে ও কেন চাকরের কাজ করছে। তুমি ঠিক বলেছ গো। কালকে যখন রাগিনী আসবে আমি ওকে নিজের ব্যবসা করার জন্য বুদ্ধি দেব। পরের দিন রাগিনী যখন আসে তখন শেঠানি ওকে নিজের ব্যবসা করতে বলে। এই শুনে রাগিনী বলল সে করতে পারবে না, কারণ তার কাছে টাকা নেই। এই শুনে শেঠ আর শেঠানি ওকে কিছু টাকা দেয় আর দিয়ে নিজের ব্যবসা শুরু করায়। ধীরে ধীরে রাগিনীর ব্যবসা চলতে শুরু করে। এমনই একদিন, বোন রাগিনী, তুমি খুব ভালো সোয়া চাপ আর রুটি বানাও। জানো, তুমি এখন গরিব সোয়া চাপ রুটিওয়ালি নামে বিখ্যাত হয়ে গেছো। এখন তো অন্যান্য গ্রামেও তোমাকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। আমি বলি কি যে তুমি এখন একটা ধাবা খুলে ফেলো। তুমি ঠিকই বলছো ভাই। আর এখন তো আমার রোজগারও ভালো হচ্ছে, কিন্তু নিজের ধাবা খোলার আগে আমাকে কারো ঋণ শোধ করতে হবে। এই বলে রাগিনী সন্ধেবেলা নিজের হাতে কিছু টাকা নিয়ে শেঠ আর শেঠানির কাছে যায় আর সুদ সমেত ওদের টাকা ফেরত দিয়ে ওদেরকে ধন্যবাদ জানায়। রাগিনীর এই সফলতা দেখে শেঠ আর শেঠানি খুব খুশি হয়। এরপর শেঠানি একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। আর অন্যদিকে রাগিনী এখন গরিব সোয়া চাপ রুটিয়ালি নামে বিখ্যাত হয়ে যায়। আর এখন সে জীবনে সেই সফলতা পায় যেটা সবার পক্ষে পাওয়া সম্ভব নয়। পলাশপুর গ্রামে জগমোহন, তার বউ সোমা এবং ছোট্ট মেয়ে গুড্ডির সঙ্গে থাকত। জগমোহনের কাছে জমি থাকলেও সে জমি চাষের অযোগ্য ছিল। বাড়ির খারাপ পরিস্থিতির কারণে তার বাড়িতে থাকা গরুও তাকে বিক্রি করতে হয়। বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ দেখে তার বউ সোমা তাকে বলে, তুমি আমার কথাটা শোনো গো, আমাকে জমিদারের বাড়িতে কাজ করতে দাও। ওই বাড়িঘর পরিষ্কার করার কাজই তো করতে হবে। কি হয়েছে বলো তো, ওই কাজটুকু যদি আমি করি সংসার খরচটুকু তো চালিয়ে নিতে পারবো ওর থেকে। এরকম করে বলো না গো, তোমার এই কথা যে আমার হৃদয়কে খুব আঘাত করে। সোমা, তুমি জানো না গো, ওই জমিদারের নজর ঠিক কতটা নোংরা। ওর বাড়িতে কাজ করা সমস্ত স্ত্রীদের ওপর কুনজর দেয়। তাই আমি চাই না তুমি ওখানে গিয়ে ওর কুনজরের শিকার হও। না না, এটা আমি সহ্য করতে পারবো না, আর আমি গ্রামে কাউকে মুখও দেখাতে পারবো না। তাই তুমি ওখানে কাজ করতে যাবে না, এটাই আমার শেষ কথা। জগমোহন সবসময়ই চিন্তা করত, কারণ সে তার বউ আর বাচ্চাকে ভালো করে দুমুঠো খাবারও দিতে পারত না, আর তারা ছেঁড়া জামাকাপড় পরেই দিন কাটাত। জগমোহন প্রায়ই গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে যেত, যদি কেউ তার জমিতে একটু ট্র্যাক্টর চালিয়ে দেয় কিংবা কারো লাঙল আর গরু দেয়, কিন্তু কেউই তাকে সাহায্য করত না। তাই সে নিজের হাতে জমিতে কোদাল চালাতে গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে যায়। কিন্তু তারপরেও সে কোদাল চালাতে থাকে, কারণ তার মাথায় তার পরিবারের কথাই আসছিল। ওদিকে গ্রামের জমিদার জগমোহনের দিকে শকুনের নজরে তাকিয়েছিল, কারণ জগমোহন তার কাছে সাহায্য চাইতে এলেই সে তার জমিটা কেড়ে নেবে। সে জগমোহনের সঙ্গে দেখা করলে একটা কথাই বলতো, এই জগমোহন, তোকে কতবার বললাম না জমিটা আমার কাছে বেচে দে, তোকে ভালো দাম দেবো, বেচে দে না। না জমিদার বাবু, টাকা তো একদিন শেষই হয়ে যাবে, কিন্তু এই জমি যে আমার পূর্বপুরুষদের স্মৃতি। এই বলে জগমোহন চলে যায়। কিছুদিন কাটার পর জগমোহনের বউ সোমা তাকে বলে, বলছি শোনো, ঘরে চাল ডাল তেল কিচ্ছু নেই খাওয়ার মতো, এখন আমরা কি খাবো বলো তো? মেয়েটাকে কিছু একটা করে দাও, আমি না হয় খালি পেটে ঘুমিয়ে পড়ব। কিন্তু তুমিও তো সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমারও তো খিদে পেয়েছে, তাই না? খিদে তো পেয়েছে গো, কিন্তু পকেটে যে বাজার থেকে আটা কেনারও পয়সা নেই, আর জমিটা এতটাই অনুর্বর যে একটা ঘাসও জন্মাচ্ছে না। নিজের স্বামীর এমন অবস্থা দেখে সোমার খুব খারাপ লাগে, আর সে স্বামীর কথাগুলো মনে করে তাদের উঠোনে হওয়া ঘাসের দিকে তাকায় আর সেগুলোকে তুলে এনে জলে সিদ্ধ করে। তারপর ঘাসগুলোকে শিলনোড়ায় বেটে তাতে লবণ হলুদ আর মশলা মেশায়। তারপর সেটি রুটির আকারে তৈরি করে চাটুতে বসিয়ে ঘাসের রুটি তৈরি করে। এই নে মা, এটা খা, আমাকে ক্ষমা করিস রে মা, এই ঘাসের রুটি বানানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তাতে কি হয়েছে মা? আমাদের মাস্টার মশাই বলেন, আমাদের মহারানা প্রতাপ যখন জঙ্গলে ছিলেন তখন তিনি এমন রুটি খেয়েছিলেন, তাই আজ আমরাও খাবো এটা। একদম ঠিক বললি রে মা,
রেনু আর জগমোহন সেই ঘাসের রুটি মুখে দিয়ে সোমাকে বলে, বাহ মা, এটা তো খেতে খুব সুন্দর। হ্যাঁ, এটা যে খেতে দারুণ হয়েছে। এই শুনে সোমা কেঁদে উঠে বলে, আমি জানি এটা এতটাও ভালো না, তোমরা আমার মন রাখার জন্য এমন করে বলছো। এরপর যখন তারা তিনজনই কাঁদতে থাকে তখনই দরজায় একটি লোক এসে বলে, বলছি এটা কি জগমোহনদার বাড়ি? হ্যাঁ বলুন। তখন জগমোহন সেখানে আসে। কি ব্যাপার দাদা, কি হয়েছে? আসলে আমি লটারি বিভাগ থেকে এসেছি। কিছু মাস আগে আপনি যে লটারির টিকিটটা কেটেছিলেন, আজ তার রেজাল্ট বেরিয়েছে। আর যাতে আপনি পেয়েছেন 25 লাখ। 25 লাখ টাকা? আর সাথে? হ্যাঁ, আর সাথেই খাবারটাও আমাদের কোম্পানির তরফ থেকে। এই কথা শুনে সোমা, জগমোহন আর রেনু খুব খুশি হয়। এরপর জগমোহন নিজের জমিতে ট্র্যাক্টর চালিয়ে তার পাথুরে জমিকে চাষের উপযুক্ত করে তোলে। সে জমিতে অনেক ফসল ফলায়, সেই সঙ্গে পাকা একটি বাড়িও তৈরি করে আর শহর থেকে উন্নত মানের সার এনে নিজের জমিতে ছড়ায়, যার কারণে তার জমির ফসল খুব ভালো হয় আর তার অনেক লাভও হয়। আর দেখতে দেখতে জগমোহন ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়। এখন সে তার পরিবারের সব ইচ্ছে পূরণ করে হাসি খুশি দিন কাটায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।